পুলিশ ফাইল। বেশ হই হুল্লোড় চলছিল, পুরো পরিবার একসঙ্গে। বাড়ির বড় বৌমা বিপাশা অধিকারী এবং ছোট বৌমা দেবপ্রিয়া অধিকারী রান্নায় ব্যস্ত। তারই ফাঁকে মাঝে মধ্যে রং খেলা চলছিল। এমনকি বাড়ির সবচেয়ে ছোট সদস্য 2 বছরের দেবদত্ত দিদার কোলে বসে রং খেলা দেখছিল। এমনই এক আনন্দের দিনে এক ভয়ানক ঘটনা ঘটে গেল। দেবপ্রিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ আগুন লাগলো কি করে? রহস্য ঘনীভূত হয়। ঘটনাস্থল নন্দকুমার থানা এলাকা, সাল 2015। কি আবার ফোন করলো? হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার মেয়ের শ্বশুরবাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি চলে আসুন। সে কি অসুস্থ? মানে কি হয়েছে ওর? নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, বহিতেছেন নালা কথা সুখে আলাপন। ওই কোথায় গেলে? এই তো শোনো, তাড়াতাড়ি উঠো। আচ্ছা তুমি কি গো দেখছো? পুজোয় বসেছি, এইভাবে কেউ চিৎকার করে? পুজো পরে করা যাবে জানো কি? মেয়ের শ্বশুরবাড়ির ওখান থেকে একজন ফোন করেছিল, মেয়ের শরীর নাকি খুব খারাপ। কি? হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যেতে হবে এক্ষুনি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ ঠাকুর। হ্যাঁ গো, টাকা পয়সা বেশি করে সঙ্গে নিয়েছো তো? হ্যাঁ সে তো নিলাম। আচ্ছা দেবপ্রিয়ার শরীর খারাপ লোকটা বললো, এটা তো জামাইয়ের জানানো উচিত ছিল। সেই তো। তারাও একটা ফোন করি। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? দিদি অসুস্থ। কি হয়েছে দিদির? ফোন লাগছে না। আরেকবার করো না। হ্যাঁ রিং হয়ে গেল, কিন্তু ফোনটা ধরলো না। তোমাকে জানালো কে যে দিদি অসুস্থ? এই একটু আগে একটা লোক ফোন করেছিল, তাই জানতে পারলাম। ওকে একবার ফোন করে। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি দেবপ্রিয়ার বাবা বলছি, আমরা সবাই আসছি। হ্যাঁ আমি সুজাই, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তুমি এভাবে বলছো কেন? কি হয়েছে বলো না, আমার মেয়ের কি হয়েছে? তাছাড়া তোমার ফোন পাওয়ার পর আমি রাজকে ফোন করেছিলাম, ও তো ফোনটা ধরলো না। হ্যালো বলো না কি হয়েছে ভাই? সুজাই বলছি, আপনার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। কি বলছো? সে কি আমার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে? কি করে হলো? আগুনে পুড়ে মারা গেছে? হ্যালো হ্যালো। চলো বাবা, দেরি করে চলো। দেবপ্রিয়া অগ্নিদগ্ধ হলো, আর সেই সংবাদ তার বাবা রমেন হালদার পেল ফোনের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, কেন? এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তারা কেন খবর দিল না? বিশেষ করে দেবপ্রিয়ার স্বামী রাজ অধিকারী তো নিজে ফোন করে জানাতে পারতো। এমন সব প্রশ্নের মুখে গোটা অধিকারী পরিবার। পুলিশকে খবর দেয় প্রতিবেশী। আমার মেয়ের স্বামী রাজ অধিকারী, আমার মেয়ের বড় যা বিপাশা অধিকারী, সব গোটা পরিবারের সবাই স্যার আমার মেয়েকে পুড়িয়ে মেরেছে স্যার। আপনার মেয়ের স্বামী আর ওর পরিবারের সব লোকজন ওরা কোথায়? আমরা এসে স্যার কাউকে দেখিনি স্যার, সবাই পালিয়েছে স্যার। আচ্ছা আপনার মেয়ের স্বামী বা বাড়ির লোকজন তখন বাড়িতে ছিল? হ্যাঁ ছিল স্যার, নিশ্চয়ই ছিল। সকালবেলা ফোনে আমার সঙ্গে আমার মেয়ের কথা হয়েছিল, দোলেতে আমাদের আসতে বলেছিল। মা তুমি আর বাবা চলে এসো। না রে মা, আমার যাওয়া হবে না, বাড়িতে অনেক কাজ। আর তাছাড়া তোর বাবা এখনো টিউশন করে ফেরেনি তো। আজকে বাবা পড়াচ্ছে, কেন ছুটি দেয়নি আজ? এই হোলির পরেই ওদের সব পরীক্ষা তো, সেই জন্যই তোর বাবা ছুটি দেয়নি। দূর, আজ তোমরা এলে কত মজা হতো বলো তো, সবাই একসাথে রং খেলতাম। আচ্ছা দাঁড়া দেখছি, তোর বাবা ফিরুক, কথা বলে তোকে জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মা, তোমরা তাহলে কিন্তু এসো। রাখছি মা। ঠিক আছে, আমরা ওদের ঠিক ধরে ফেলবো, আপনারা কোনো চিন্তা করবেন না। হ্যাঁ আপনারা বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো।
আমার মেয়েকে যারা পুড়িয়ে মেরেছে তাদের জন্য শাস্তি হয়েছে। আপনারা একবার থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করে দেবেন। ঠিক আছে, করবো স্যার, করবো, কিন্তু ওদের জন্য শাস্তি হয়েছে। বিয়ের 1 মাস পর থেকে মেয়ে জামাই তোমার জামাইয়ের সঙ্গে তার বড় যার অবৈধ সম্পর্ক আছে। আর প্রথমে বুঝবেন এখন এরকম, আর সবসময় আমি দেখে প্রতিবাদ করছি বলে আমার উপর খুব শারীরিক ও মানসিক অত্যাচার। সেদিন আপনি তো দেবপ্রিয়ার বাবার বাড়িতে খবর দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সেদিন ঘটনাটা ঠিক কি হয়েছিল বলুন তো? সেদিন স্যার শোনা বলছি, তোদের পাড়াতে রং খেলেছি আছে তো? বৌদিগুলোর সঙ্গে ভাই জমিয়ে রং খেলেছি। আমি যা খেলেছিলাম ভাই, দেখ 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 দেখ, আওয়াজ হচ্ছে না? তো কি যেন আওয়াজ করলো? এই আওয়াজটা তো বিরাঞ্জনের বাড়ির অনেক দিকে আসছে। হ্যাঁ তাই তো, এই ভাই মনে হচ্ছে উপর থেকে ধোঁয়া আসছে। দেখ তাই তো। ও জেঠু, ও বিরান জেঠু, ও বিরান জেঠু, আরে রাজ, ও জেঠিমা, ও জেঠিমা, তাড়াতাড়ি উপরে চলো। আচ্ছা আচ্ছা, বিশ্বনাথ উপরে আসো। আরে আরে এই তো রাজের বউ তো। তাই তো। ও জেঠু, জেঠু, ও বিরান জেঠু, মনে সব পালিয়ে গেছে। রাজের শ্বশুর বাড়িতে খবর দিতে হবে। দাঁড়া না, আমি দেখছি না, আমি দেখছি। এই চল তো। অভিযুক্ত সৌতম মাইতি সে তার বৌদির সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত থাকে। এই লিপ্ত থাকার জন্যে ভিকটিম যিনি মারা গেছেন, মৃতা, সেটা মেনে নিতে পারেনি তার জীবদ্দশায় এবং প্রতি মুহূর্তে প্রতিবাদ করতেন। এই প্রতিবাদের ফলস্বরূপ 5/3/2015 তারিখে দোলের দিন মেয়েটির বাবা মাকে ছেলেটির বাড়ি থেকে, অভিযুক্তর বাড়ি থেকে ফোন আসে যে তার অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছেন। এরা যায়, গিয়ে দেখে মেয়ে তার শোবার ঘরে মেঝেতে উপুড় হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় মরে পড়ে রয়েছে। এই বাড়িতে অভিযুক্তরা কেউ নেই, তার স্বামী নেই, তার মেয়েটির যা নেই, মেয়েটির শ্বশুর নেই, কেউ সেদিন ওই বাড়িতে নেই এবং বাড়ি ছেড়ে সব পালিয়ে গিয়েছে। স্যার আমরা অনেক ডাকাডাকি করেছি, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পাইনি। তাই আমরা ভাবলাম ওরা সব পালিয়েছে। তাই উপায় না দেখে দেবপ্রিয়ার বাড়িতে ফোন করি স্যার। ঠিক আছে, আপনি এখন আসুন। বাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দেবপ্রিয়ার স্বামী রাজ, শ্বশুর এবং রাজের বড় বৌদিকে অ্যারেস্ট করে। পুরো ঘটনার তদন্তে নামে নন্দকুমার থানার পুলিশ। তদন্তে নামে পুলিশ জানতে পারে যে বছর 3 আগে রাজ এবং দেবপ্রিয়ার বিয়ে হয়েছিল। রাজ ছিল অধিকারী পরিবারের সবচেয়ে ছোট ছেলে। বাড়িতে বাবা, মা, বড়দা, বড় বৌদি, তাদের 2 ছেলে। রাজ এবং দেবপ্রিয়া একসঙ্গে থাকতো পুরো 51বর্তী পরিবার হয়ে। বলছি কি, চলো না গো সামনের সাথে মাকে একবার দেখে আসি। তুমি যাও না? আমি একা যাব? আমি কি করে যাবো বলো? এই এখন হলদিয়া যাবো, শনিবার ফিরবো, আবার রবিবার যাবো। আমার ছুটি কোথায় বলো তো? আমি যেতে পারছি না। আমার জন্য কোনো সময় নেই তোমার কাছে। আর কত সময় দেব? কতটা সময় দাও তুমি আমায়? এই 1 সপ্তাহ সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, আর এই 1 সপ্তাহ তুমি আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলোনি। তুমি তো জানোই দোকানের এখন কত চাপ, তারপর বিয়ে সিজন তো, সকাল বিকেল এত মিষ্টির অর্ডার আসছে, ওই হিসেব করতে করতেই আমার অর্ধেক সময় চলে যাচ্ছে। তা বলে ঘরে যে নতুন বউ, তার দিকে তুই সময় দেবে না বলো? কে বলেছে তোমাকে সময় দেবো না? আমার এই ঝামেলাগুলো একটু মিটে যাক, তারপর আমি আর তুমি একদিন কোথা থেকে ঘুরে আসবো। প্রমিস? পাক্কা প্রমিস। কি হলো, ছাড়ো? না, ছাড়বো না। ছাড়ো, আমাকে যেতে হবে তো। দাঁড়াও না। দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজ তুমি এসো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। সাবধানে যেও। হ্যাঁ, আসছি। সাবধানে যাবি বাবা, গিয়ে একটা ফোন করিস। তোমার সবসময় এক কথা। আচ্ছা মা, আমি কি কারগিলে যাচ্ছি? আরে তুই যদি মা হতিস না তাহলে বুঝতিস। তোর মা ঠিকই বলেছে, তোর দোকানটা বাড়ি থেকে বড্ড দূরে হয়ে গেছে, সারা সপ্তাহ তোকে ওখানে পড়ে থাকতে হয়, এদিকে বৌমা একা বাড়িতে। আচ্ছা বাবা, ব্যবসা করতে গেলে সর্বক্ষণ বাড়িতে বসে থাকলে কি ব্যবসা চলবে? হ্যাঁ? ও হ্যাঁ,
ক্ষীরপাই রাস্তার উপরে একটা বড় মিষ্টির দোকান বিক্রি আছে, ভাবছি ওটা কিনবো। দুটো দোকান? না বাবা, দরকার নেই, ওই একটা দোকানই আমাদের ঠিক আছে। বাবা ঠিকই বলেছে। চল দাদা, আমি তোকে বাইকে করে বাস স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছি। চল মা, আসি আমি। বাবা এলাম। আচ্ছা বৌদি, তাহলে আসি। চল দাদা। হ্যাঁ বলো। হ্যাঁ, কি করছো? এই তো বাসন মাজছি। ও, আর দেবু কি করছে? বাবা, দেবপ্রিয়াকে এবার কবে থেকে তুমি দেবু বলা শুরু করলে? ন্যাকামি। তোমার বউ কোথায়, তুমি খুঁজে নাও। আরে বলো না সোনা, কিচ্ছু হবে না। রান্নাঘরে আছে। এইভাবে সবজি কাটতে হয়, শিখে নাও। আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আমিও শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি, তুমিও শিখে নাও। বৌমা, বাথরুমে আমার কটা জামা কাপড় আছে, তুমি একটু কেচে দাও। আচ্ছা মা, তাহলে আমি এখনই যাচ্ছি। হ্যাঁ যাও। এই শোনো না, বলছি একটা হামি দাও না। যা, কিছু বলো না, আমি দিতে পারবো না। দিলে কি হবে? এখন কি করে দেবো? পাগলামি করো না, মারবো কিন্তু। এই, অনেক প্রেম হয়েছে, এবার রাখো। ঠিক আছে, এখন আমি ছেড়ে দিলাম, কিন্তু বাড়ি ফিরে তোমার কাছ থেকে কিন্তু আমি হামি নেবই। দেখা যাবে। দিদি, তুই কখন এলি? সব শুনেছি তোমাদের কথা। কি শুনেছিস? তোমার আর দাদার প্রেমের কাহিনী। সত্যি দিদি, দাদা তোমায় এখনো কত ভালোবাসে, কত খেয়াল রাখে তোমার। কতদিন তোমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, তাও তোমাদের ভালোবাসার অভাব নেই। খুব ভালোবাসে গো তোমায়। কেন, তো রাজকে তোকে ভালোবাসে না? ভালোবাসে না ছাই, সারাদিনে একবার খোঁজও নেয় না। মনে হয় যেন 10 বছর হয়ে গেছে যে আমাদের বিয়ে হয়েছে। কাজ থেকে ফিরেই সোজা ঘুমিয়ে যায়, পাশ ফিরে একবার তাকায়ও না। দূর, কি যে বলিস না, রাজ তেমন ছেলেই না। তুমি কি করে জানলে? আমার ছোট দেওর, আর আমি জানবো না? কই গো, এক গ্লাস জল দাও না গো। আসছি। বুঝলে, আজকে সারাদিন খুব কষ্ট হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। হ্যাঁ, ওই শুরু হয়ে গেল তোমার। বাড়ি এসেই শুধু খাওয়া আর ঘুম। আচ্ছা, আমার সাথে কি তোমার একটু কথাও বলতে ইচ্ছা করে না? বুড়ো হয়ে গেলে গো তুমি। আরে কেন? দাদা যদি বৌদির সাথে সারাদিন ফোনে প্রেম করতে পারে, তাহলে তোমার দোষ কোথায়? তুমি আমাকে একটু ভালোবাসো না, আমার ইচ্ছা অনিচ্ছার একটু দামও দাও না। আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, দাদা যে বৌদির সাথে সারাদিন প্রেম করে, তুমি সেটা কি করে জানলে? আমি দেখেছি, ওরা সারা দিন ফোনে গল্প করে। কি ব্যাপার, রাজের ফোন সুইচ অফ কেন? তবে কি ও বউয়ের সাথে সোহাগ করছে? আমাদের বাড়িতে যখন আসতো ও তখন প্রায় বলতো কথাগুলো, অত্যাচারের কথাগুলো। আমার পর ফিজিক্যাল মেন্টাল টর্চার করতো। জামাই এরকম ওই বিয়ের 1 মাস পর থেকে যখন বললো যে আমাদেরকে বলেছে যে বাবা মা এরকম বলছে ওর বৌদির সঙ্গে আমার জামাইয়ের এরকম অবৈধ একটা সম্পর্ক আছে, মানে কয়েকটা ঘটনা বা তার যে মানে আচরণের সেটা প্রকাশ করতো এবং বৌদ্ধ ঘটনাগুলো। কি ধরনের আচরণ? চলো চলো তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, এত দেরি করলে যে? ওসব মাথায় রাখো না, পরে চাঁদে চলো। দাঁড়াও, এত রাতে তুমি বৌদির ঘরে ঢুকছো? না না, আমি একটু শুনে গেছিলাম, বুঝলে, বৌদি একা থাকে তো, তাই একটু দেখতে। তা দিদি, ও কি তোমার ঘরে রোজ যায়?
কেন? ও আমার ঘরে রোজ যাবে কেন? না এই তো তুমি বললেই যে এত দেরি হলো। না আসলে একটু আগে তো দাদা ফোন করেছিল, তো বললো বাড়িতে ফিরছি, তাই দরজা ধাক্কাতে দেখে ভাবলাম তো দাদা বাড়িতে এসছে। আচ্ছা তাহলে খুলবো কল রেকর্ডটা, শোনাবো একটু আগে তোমার সাথে ওর ফোনে যা যা কথা হয়েছে। কি হলো বলো, উত্তর দাও। চুপ কেন, বলো। আমি তো ভাবতাম সারাদিন তুমি ফোনে দাদার সাথে গল্প করো। ছি 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 দিদি, তুমি এভাবে আমার ঘর ভাঙছো? লজ্জা করে না তোমার? দু ছেলের মা হয়ে নিজের দেওরের সাথে। ছি, ফালতু কথা বলবি না। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? আমার স্বামীকে আমার বিছানা থেকে নিজের বিছানায় ডাকছো, সারাদিন আমার স্বামীর সাথে ফোনে প্রেম করছো, আর বলছো কি প্রমাণ? আর রাজ তোমায় বলি, ঘরের নতুন বউ ছেড়ে নিজের বৌদির সাথে। ছি 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 ছি, আমি তোমাদের কাউকে ছাড়বো না। সকাল হোক, আমি তোমাদের দুজনের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। কি বলো তো, ওইদিকে আজকে ভীষণ হাওয়া গরম, আমি বরঞ্চ কি একটু ম্যানেজ করি। চলো। না না, আমাকে যেতে হবে, আমি একটু ম্যানেজ করি। আরে চলো না। আচ্ছা ওসব পরে হবে, এখন আসি, বুঝলে। সব মাটি করে দিল, ভালো লাগে না। এবার আপনারাই বলুন আমার কি করা উচিত। আপনারাই বাড়ির মাথা, আর আপনারাই বিচার করে দিন। একটু মানিয়ে গুছিয়ে নাও না বৌমা। কি মানিয়ে নেওয়ার কথা বলছেন আপনি মা? দেখো এই সব করে লোক হাসাহাসি করো না। এসব কি বলছেন আপনি মা? এই বিষয়টা যদি আপনার সাথে হতো, আপনি তো একজন মেয়ে, পরে মা হয়েছেন। বাবা যদি এইভাবে আপনার সাথে, আপনি মেনে নিতে পারতেন? বৌমা কি যত বলছো? কেমন লাগছে বাবা? এইরকম আমার বুকেও লাগছে। আমার মনটা ভেঙে ঝাঁঝরা হয়ে গেছে। সবে মাত্র কয়েক মাস আমার বিয়ে হয়েছে। এই সময় প্রত্যেকটা বউ তার স্বামী ছাড়া কিচ্ছু চায় না বাবা। আর আপনার ছেলে তার বৌদি ছাড়া কিছু বোঝে না। বাবু, চোরের মায়ের বড় গলা না? বাজে ছেলে একটা কোথাকার। এত নোংরা মন তোমার? বৌদি মায়ের সমান, আর সেই বউ তোমার মধ্যে আছে? কত স্বপ্ন ছিল আমার, স্বামী সুখে দিন কাটাবো। বিয়ের পর থেকে রোজ তোমার ভালোবাসা পাওয়ার জন্য ঘরে বসে থাকতাম, আর তোমার নজর পাওয়ার জন্য কি না করেছি আমি। আর তুমি সব সময় আমাকে দূরে ঠেলে দিয়েছো। তখন যদি বুঝতাম যে সব ভালোবাসা একজন পুষিয়ে দিচ্ছে। বৌমা তুই থামবে? ও থামার মেয়ে নয় বাবা, ও আজকে একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। বেশ করেছি, 100 বার করবো। তোর মাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, শিগগিরই দাদাকে খবর দে। আমি করছি, তুমি একটা জলটা ভালো করে দাও। বিমলা তুমি চোখ বলো। সবাই সব জানতো, মেয়ের শ্বশুরকে বহুবার বলতো বা বাড়ির লোককে বলতো, ভাসুরকে বলতো। প্রতিবাদ বললেও কোনো ফল হয়নি, তারা উল্টে তাদেরকে আরও সমর্থন করতো। বাবা, বাবা ডাক্তার কি বললো বাবা? এই কাঁদছো কেন বাবা? ডাক্তার কি বললো বলো? তোর মা। মা? মা কি বলো? মা মা কি? ডাক্তার বললো তোর মায়ের স্ট্রোক হয়েছে, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, আর কোনোদিন হাঁটতে পারবে না। কি বলছিস? হুইল চেয়ারই তার একমাত্র অবলম্বন। হায় ভগবান, তুমি আমার কি ক্ষতি করলে? সমস্ত এই দেবুর জন্য হয়েছে, এই দেবুর জন্য। সেদিন তোমরা যদি এইভাবে অশান্তি না করতে, তাহলে আমার বিমলার এত বড় ক্ষতি হতো না। আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না, কাউকে না। শান্ত শান্ত শান্ত। এই শোনো, মা বাড়িতে আসার পর মায়ের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে।
সমস্ত কাজ তুমি করবে, একদম মাথায় ঢুকিয়ে নাও কথাটা। বিয়ের সময় আমরা নগদ 1 লক্ষ টাকা আর গয়নাকাটি করলে 1.5 লক্ষের বেশি, মানে প্রায় 2.5 লক্ষ টাকা। ওরা আরও যত সময় বেশি 50,000 টাকা চেয়েছিল, তারপর আরও পরে বেশি টাকা চেয়ে 50,000 বেশি চেয়েছিল। টাকাটাও ছিল এবং অবৈধ সময় দুটোই ছিল, দুটোকে। হ্যাঁ, না, এটা সম্পূর্ণ ভুল কথা। মেয়েকে সুইসাইড সে করতে চাইতো না। সুইসাইড করলে সে মানে বাড়িতে আমার যখন চলে আসতো, কিন্তু সুইসাইড করার কথা ভাবতো না। প্রায় অত্যাচারের কারণে প্রায় 3-4 বার আমাদের বাড়িতে চলে এসেছিল। কি হলো? আমি পুকুর ঘাটে যাচ্ছি, এসো। যাও, আসছি, যাও। এখন একটু ভালো লাগছে আমার শরীরটা? বৌমা, মাকে স্নান করিয়ে দিও। আচ্ছা বাবা। তোমাদের কাছে আমার অনুরোধ, ওর দিকে একটু খেয়াল রেখো। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি মায়ের সব খেয়াল রাখবো। মায়ের সব দায়িত্ব আমার। কি গো? ছাড়ো, কেউ দেখে ফেলবে, ছাড়ো। না, আমি এখন ছাড়বো না। ছাড়ো না, এখন ছাড়ো, কেউ দেখে ফেলবে। আরে কেউ দেখবে না, আমি এখন তোমার কাঁধে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা, রাত্রে এসো তখন। না এখন ছাড়ো, কেউ দেখে ফেলবে। না, আমি যাবো। ছাড়ো। আমার ঘর যেমন ভাঙছে, ভগবান দেখছে। লোকলজ্জার ভয় যদি থাকতো, বিহা হয়ে গেছে মনে হয় জানো। এই, কাকে কি বলছিস তুই? যদি বলি তোমায় বলছি, ভুল করেছি কোনো? তুই সবসময় কেন আমার পিছনে লেগে থাকিস, বলতে পারিস আমি তোর কি করেছি? তোমার পিছনে পড়ে থাকতে না আমার বয়ে গেছে, কিন্তু আমার যন্ত্রটা যে তোমার সাথে লেপ্টে আছে, তাই আজ বলতে বাধ্য হচ্ছি। দেখে তো মনে হচ্ছে তোমরা রাসলীলা চালাচ্ছ। যখন দেওর ঘাটে আসছে, বৌদি চলে আসছে, আবার যখন বৌদি আসছে, প্রেমের সাগর দেওরও চলে আসছে। ভগবান যে তোমাদের চোখ অন্ধ কেন করে দেয় না? যে আমার সঙ্গে সেরকম কথা বলে না, সময় কথা বলতে চায় না, কিন্তু বৌদি যখন ঘাটে যায়, ঘাটে গেলে সেখানে 1 ঘন্টার মতো প্রায় সময় ধরে যখন বাসন টাসন মাজে, তখন ও সেখানে তার কাছে গিয়ে গল্প করতো। কোথাও মাছ কাটছে, সেখানে গিয়ে বসে বসে গল্প করতো বেশিরভাগ সময়। যে সময়টা স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে সবাই বিয়েতে কথা বলতো না, কিন্তু বৌদির সঙ্গে বেশিরভাগ সময় কাটতো। আর বেশি বললে তোমার সঙ্গে বেশ সময় একবারে এর মতো কথা বলতে হবে নাকি, তোমার কাছেই পড়ে থাকতে হবে নাকি, এই ধরনের কথা। এইবার মেন্টাল করতো, আবার মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার করতো। কেন আমার সাথে এরকম করছো গো তুমি? উফ, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। একদম আমাকে ছবে না। কি করেছি আমি? তোমার জন্য আমার সব মান সম্মান নষ্ট হয়ে গেছে, এখন ন্যাকামি করে বলছো আমি কি করেছি? হ্যাঁ, তুমি নোংরামি করবে আর আমি বললেই দোষ? যা করেছি বেশ করেছি, 100 বার করবো। শোনো, তোমার যদি না পোষায় তুমি এখান থেকে চলে যাও, তাতে আমার কোনো যায় আসে না। তুমি তোমার বৌদির সাথে সম্পর্ক রাখা ছাড়ো। এই, একদম ফালতু কথা বলবে না। আমার বৌদির সাথে আমার কোনো রকম উল্টোপাল্টা সম্পর্ক নেই, এইটা নিয়ে কিন্তু আর অশান্তি করবে না। বাহ বাহ, চমৎকার। দিন রাত বৌদির ঘরে ঢুকছো আর বলছো কোনো সম্পর্ক নেই। এই শোনো, তোমার জন্য না আজকে আমার মায়ের এই অবস্থা, বুঝলে? চুপচাপ যা হচ্ছে একদম মেনে নাও, একদম এটা নিয়ে কোনো রকম কথা বলবে না, বুঝলে? আমি মানবো না, কিছুতেই না। আমি দেখতে চাই তোমার অবৈধ সম্পর্ক বড় না আমার সিঁদুরের দাম। আজই আমি বাবাকে সব বলবো, সব কিছু বলবো আজ আমি বাবাকে। আরে যাও যাও যাও, বাবাকে জানাও আগে, যাও। আমাকে বাবার ভয় দেখাচ্ছে। ছি 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 ছি, রাজা তো নোংরা প্রকৃতির ছেলে। ছি, বিয়ের আগে যদি জানতাম ওটা তো খারাপ স্বভাব আছে, ওই বাড়িতে আমি বিয়েই দিতাম। তোমার
আমাদের সব জেনে বুঝে বিয়ে দেওয়া উচিত ছিল বাবা। বিয়ের অনেক আগে থেকে ওদের দেওর আর বৌদির সম্পর্ক। তোর শ্বশুর শাশুড়ি এই ব্যাপারে কিছু বলে না, কোনো প্রতিবাদ করে না? ওরা সব জেনে বুঝে চুপ করে আছে। ওই বাড়িতে আমি থাকতে পারবো না বাবা। আমার পেটে যে আসছে তাকে নিয়ে আমি ওই বাড়িতে থাকতে পারবো না। তুমি দয়া করে কিছু একটা করো। কি বলছে মেয়ে, কি বলছে? কিছু একটা করো। ঠিক আছে, আমি কাল দোকানে গিয়ে কথা বলছি, দেখি কি করা যায়। মেয়ে আবার জানাচ্ছে মা তোমার জামাইয়ের সঙ্গে তার বড় যার অবৈধ সম্পর্ক আছে। আর প্রথমে বুঝবে না, এখন এরকম। আর সবসময় আমি দেখে প্রতিবাদ করছি বলে আমার উপর খুব শারীরিক ও মানসিক অত্যাচার করছে। কখনো ওর রুমে দেখেছে, মানে ওর যার রুমের থেকে সৌতমকে বেরোতে দেখেছে, একটা ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। আবার কখনো বড় যাকে তার কোথাও নিয়ে যেতে হবে নিয়ে চলে যাচ্ছে, কোথাও ঘুরতে যাবে, বাপের বাড়ি বড় যার বাপের বাড়িতে জামাই নিয়ে যাচ্ছে। বড় ভাসুর বেশিরভাগ থাকতো নন্দরামপুরের মিষ্টিতে পারে, কম আসতো। বলছি কি বাবা, তোমায় ও বাড়িতে থাকতে হবে না, তুমি আলাদা হয়ে যাও। কেন? আমার বাড়ি আমি ছাড়বো কেন? কেন ছাড়বে সেটা আমি মুখ ফুটে বলতে চাই না। আমার মেয়ে ও বাড়িতে থাকতে চায় না, ও ওই পরিবেশে মানিয়ে নিতে পারছে না। দেখুন, আমার বাড়ি আমি ছাড়তে কখনোই পারবো না। আর তাছাড়া আমার বাড়িতে তো কোনো রকম অশান্তি নেই, আপনার মেয়ে সব রকম অশান্তি তৈরি করে। আমি সমস্যা তৈরি করি? মুখ খুলবো? চুপ কর না, আমি কথা বলছি তো। দেখো বাবা, কথায় কথা বাড়ে, চলতে চলতে ভুলভ্রান্তি হয়, খানাখন্দে পড়ে যায়, সেগুলো শুধরে নিলেই হয়। দেখো বাবা, আমি বলি কি, তুমি বরং এই মেয়েকে নিয়ে আলাদা হয়ে যাও। প্রয়োজন হলে আমি জায়গা কিনে বাড়ি করে দেবো। আমার সেসবের কোনো রকম দরকার নেই। শুনুন, আমি আমার বাড়ি কখনোই ছাড়তে পারবো না। যদি আপনার মেয়ের খুব অসুবিধা হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। মা বলেছিল যে আমার ছেলে তো ছোটো ছেলে সৌতম তো বিয়ে করতে চাইতো না, সামাজিক একটা অপমান, সামাজিক বা সেই এটাকে বাঁচানোর জন্য ওরা বিয়ে দিয়েছিল। মেয়ের শ্বশুরকে বলেছিলাম, মেয়ের শ্বশুর বলে ওসব বাজে কথা, এই কথা বলে কাটিয়ে দিয়েছে। বলে আমি আপনার স্ত্রী তো বলছি আমাকে এই করে বলে, ওটা ওসব বাজে কথা। দিনের পর দিন রাজ আর দেবপ্রিয়ার অশান্তি চরমে ওঠে। দেবপ্রিয়ার শাশুড়ি প্যারালাইজড হয়ে যায়, আর সেই দায় গিয়ে পড়ে দেবপ্রিয়ার উপর। এই দুর্ঘটনার জন্য দেবপ্রিয়াকেই দায়ী করা হয়, তাই তাকে বাড়ির বেশিরভাগ কাজ করতে হবে। এইসব নিয়েই ঝামেলা হতো। এদিকে দেবপ্রিয়ার একটি পুত্র সন্তান হয়। দেবপ্রিয়া কিছুতেই তার শ্বশুর বাড়িতে থাকতে চায়নি, তাই সে তার ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। রাজ কোনোদিনও দেবপ্রিয়াকে নিতে আসেনি, প্রতিবারই দেবপ্রিয়ার বাবা মা দেবপ্রিয়াকে দিতে যেত। এরপর আচ্ছা, পেমেন্ট কি এক্ষুনি করতে হবে? না স্যার, আপনারা চেক আউট করার সময় পেমেন্ট দিলেই হবে। এই 102, 103, 104 ঘর রেডি করেছে, স্যার দিয়ে নিয়ে যাও। ঠিক আছে, শোন না, তোরা যা, আমি মা বাবাকে নিয়ে আসছি। হ্যাঁ চলো। থ্যাংক ইউ। আসুন স্যার। কি হলো? শুয়ে পড়লে যে? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? বেড়াতে এসে ঘুমাবে? আরে শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। না না না, যাও ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে বেরোবো। কি রে, শুয়ে পড়লি যে? চল বের হই। তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। দেখেছেন দাদা, বেড়াতে এসে ঘুমাচ্ছে। আরে সবাই মিলে একসঙ্গে বেরোলে বেশ মজা হবে, চল না সি বিচে। তোরা যা না, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি একটু পরে। আগে এরকম একবার দীঘাতে নিয়ে গেছিলো। দীঘাতে ওর বাবা মা, জামাইয়ের বাবা মা, জামাইয়ের বড়দা আর জামাই, আমার মেয়ে আর জামাইয়ের একটা মাসতুতো ভাইও গিয়েছিল। সেখানে গিয়ে ওরা বেশ করে ওকে পরে সেখানে একটা হয়তো প্ল্যান ছিল যে ওকে হয়তো মেরে দিতে চাইছিল। ওখানে গিয়ে রাত্রে এতে দীঘাতে নিয়ে গিয়ে মদ খাতে চেয়েছিলো। মদ জোর করে মেয়ে মদ খেতে না, মদ জোর করে মদ খাওয়াতে চেয়েছিলো। মেয়ে মদ খায়নি, সেই মদ না খাওয়ার কারণে মেয়ের পর খুব ফিজিক্যাল টর্চার করেছিল। হ্যাঁ, ফিজিক্যাল। আমি মদ খাবো? আমি মদ খাই না। আরে বেড়াতে এসছো, একদিন এনজয় করবে না? বেড়াতে এসছি বলে মদ খেতে হবে? একদিন খাও, কিচ্ছু হবে না। আমি খাবো না। খাবে, নালে কিন্তু জোর করে খাওয়াতে বাধ্য হবো।
আমি খাবো না। মজা খাও না। খাও না। খাও বলছি কিন্তু। না। আরে খাও, কিচ্ছু হবে না, খাও না। বিপাশা দেখি। হ্যালো, দাও দাও। সোনা রাজ, তোমাকে ছাড়া খুব বোর হচ্ছে জানো তো। দিদি আমি বলছি, তোমার সোনা রাজ না। ফোনটা আমাকে দাও না। তোমাদের লজ্জা করে না? আর কত নিচে নামবে তোমরা? বেশ করেছি, বেশ করেছি। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। কি ওই মেয়েটা? আমার কাছেও তোমার থেকে অনেক বেশি আপন। বৌদিকে আপন বলছো? ছোট লোক একটা, লজ্জা করে না তোমাদের? কি বললে? সালা মেরে না তোর মুখ ভেঙে দেবো। চল 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 সালা চল। যখন মেয়ে প্রতিবাদ করতো তখন মারধর করতো। এছাড়া দীঘাতে নিয়ে গেছিল, সেখানেও প্রচুর মেরেছে। এমনকি মারা যা মেরে দেওয়ার 1 মাস মতো প্রায় আগে মেয়ে আমাকে ফোনে বলছে, মা আমাকে এখন কোনদিন খুন করে দেবে। আমরা আমার স্বামী হয়তো লোক নিয়ে বসাবসি করবো ঠিক করছে, কিন্তু সে সময়টুকু ওরা দেয়। তোমরা কেন বুঝতে পারছো না? ওরা আমাকে বাঁচতে দেবে না। ওরা চায় না আমি ভালো থাকি। কোনো মেয়ে চায় না তার স্বামীর সাথে অন্য কারোর সম্পর্ক থাকুক। আমি আর পারছি না মা। তুই থানা থেকে বিচার চা, এইভাবে চলতে পারে না। আরে বলি তুই কি বলছিস? থানা পুলিশ মানে তো সেই লোক হাসাহাসি, লোক জানাজানি। না না, আমি ওসব পারবো না মা। তার চাইতে বরং চল, তোকে আমি গিয়ে দিয়ে আসি। আচ্ছা দাদা, তুমি কি বলছো বলো তো? এইটুকুন বাচ্চা, ওর মধ্যে যে কি ঝড় বইছে তুমি জানো? এরপর যদি ওর কিছু হয়ে যায় তা তুমি সামলাতে পারবে? আমি ওখান থেকে কি পাচ্ছি বাবা তুমি বলো তো? এতবার আমি এসেছি, তুমি আর মা প্রত্যেকবার আমাকে দিতে গেছো। একবারও কেউ আমায় নিতে এসছে বলো? ও আমায় ছেড়ে ভালো আছে বাবা, ওরা কেউ আমায় চায় না। তোমরা দেখবে একদিন আমি সত্যিই মরে যাব। আমাদের উপর অভিমান নয়, ওর শ্বশুর বাড়ির উপরে অভিমান ইয়ে করে কথা বলে। এমন হয় দুর্ব্যবহার করতো, সে দুর্ব্যবহার করার কারণে মানসিকভাবে বিপদ মানসিকভাবে ভেঙে পড়ে ও চলে গেছিল। সেখান থেকে আবার আমরা নিয়ে আসি হাওড়ার আমার যতটা পিসি বাড়ি, বড় পিসি বাড়ি, সেখান থেকে আবার নিয়ে আসি। আবার ওর জামাইটা তুলে দেয়, আমি আবার ওদের বাড়িতে নিয়ে যাই। 1 বছর পরে একটা ছেলে হয়েছে। ওরকম অত্যাচারের পরেও ছেলে হয় না। ভাবছিলাম যে ছেলে হলে অত্যাচারটা হয়তো কমে যাবে, কিন্তু অত্যাচারও কমে না, আর অবৈধ সম্পর্কেরও এটা কমে না। ভাবছিলাম আস্তে আস্তে মানুষ পরিবর্তন হবে, কিন্তু ম্যাডাম সেটা করলো না। উল্টে আমার মেয়েকে ওই 2015 সালের 5ই মার্চ খুলেতে মেরেছে। এই ঘটনায় দেবপ্রিয়ার বাবা মা হতবাক। তারা বাকরুদ্ধ হয়ে যায়। সন্তান হারানোর যন্ত্রণায় তারা নিজেদের সামলাতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, দেবপ্রিয়া মারা গেল কি করে? দেবপ্রিয়ার স্বামী, শ্বশুর এবং যা জামিনে ছাড়া পায়। তাদের দাবি হলো, দেবপ্রিয়ার গায়ে আগুন লাগার পেছনে তাদের কোনো ভূমিকা নেই। তারা নির্দোষ। ইচ্ছাকৃত তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এক্সটেন্সিভ ডিপ বার্ন ইনজুরি এবং অ্যান্টিমর্টেম, এইটা ডাক্তারের ওপিনিয়ন আছে। মামলা চলছে। এই মামলার ডাক্তারবাবু যখন আসবেন তখন পরবর্তীকালে দেখা যাবে এটা সুইসাইডাল কি হোমিসাইডাল। ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্স দিয়ে এটা বোঝা যাবে যে কেসটা সুইসাইডাল কি হোমিসাইডাল। চরম শাস্তি না হওয়া জানো যে সারা জীবন যেন যতদিন বেঁচে থাকবে সারা জীবন জেলেই পচে মরে, এটাই আমার চাই। আসামিদের উপযুক্ত শাস্তি হোক সেটা চাইছি। আর আরও চাইছি আর সমাজে আরও কিছু মেয়েরা অন্তত বাঁচুক, মেয়ের বাবা মার পরিবারগুলো একটু এই স্বস্তির নিঃশ্বাস ফেলুক যে সমাজে বিচার আছে, শাস্তি আছে। আইনের পথে চলবে, অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, রাজ আর বিপাশার সম্পর্ক, যা দেবপ্রিয়ার মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।